বন্ধুরা, এটা যেন তেন কোনো কবর নয়, এটা বিবি সাহেবানির জীবন্ত কবর। কবর না, মাটি ফাটা ডেবে গেছে মানে লোক ওই জায়গায় দৌড় মারা যা বসেছে, আল্লাহর ইঙ্গিতে মানে মাটি ফাটা ডেবে যায়। এই লোকের একগিরে করে বাড়ি আসছিল। মাছের আকৃতি ধরা জিন বা অন্য অলৌকিক কোনো কিছু আসতো, আমরা হয়তো চোখে দেখতাম মাছ, কিন্তু আসলে বাস্তবে মাছ না। কিন্তু শুনেছেন যে এই গাছের ডাল কাটছিল না, খড়ি লেগেছিল বাড়িতে, একবারে লাখ মুখ রক্ত উঠে একবারে মৃত্যু সজ্জায়। তখন মাও খুব কান্দা কাটি, ওষুধ বড়ি কোনো কিছু হয়নি। লোকমুখে প্রচলিত আছে, তৎকালীন অত্যাচারী শাসক ও জমিদারদের হাত থেকে নিজের ইজ্জত ও সম্মান রক্ষা করতে এক মহিয়সী নারী যখন সম্পূর্ণ নিরুপায় হয়ে পড়েন, তখন তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে এক অলৌকিক ঘটনা। আল্লাহর নির্দেশে তখন মাটি দুই ভাগ হয়ে যায়, আর তিনি জীবন্ত অবস্থায় বিলীন হয়ে যান মাটির গভীরে। আজও সেই স্থানটিকে ঘিরে রয়েছে রহস্য আর ভয়। অনেকের দাবি, এখানে নাকি অশরীরী উপস্থিতি অনুভব করা যায়। কেউ কেউ বলে, এখানে যদি কেউ অসম্মানজনক কিছু করে তাহলে তার সাথে ঘটে যায় খুবই খারাপ কিছু। শুধু তাই নয়, এখানে ড্রোন উড়ানোর সময় আমাদের ড্রোন গাছের সাথে আটকে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো অজানা রহস্য? সব কিছু জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের যাত্রা শুরু হয় বগুড়া শহর থেকে। গন্তব্য কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শান্ত নিরিবিলি গ্রাম দেওগ্রাম ফকিরপাড়া। বগুড়া শহর থেকে কাহালুর দূরত্ব মাত্র 12 কিলোমিটার। আপনি খুব সহজেই সিএনজি কিংবা বাসে করে অল্প সময়ে পৌঁছে যেতে পারেন কাহালুতে। এছাড়াও যারা ট্রেন ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য রয়েছে সান্তাহারগামী ট্রেনের সুবিধা। নামতে হবে কাহালু রেলওয়ে স্টেশনে। সেখান থেকে স্থানীয় যানবাহনে করে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় দেওগ্রাম ফকিরপাড়ায়। মানে আপনারা শুরু থেকেই এই মাজারটা দেখতেছেন? হ্যাঁ, এরকম। আচ্ছা, সামনেই? জি, সামনে আরেকটু। তো বন্ধুরা, এই কাকের কাছেও শুনলেন যে আসলে এখানেই মানে স্থানীয়ভাবে বলেন বা সব দিক দিয়েই এই কবর যে এখানে একটি আছে, এটাকে জীবন্ত কবর বলা হয়। আসলে এই পৃথিবীতে বা এই বিশ্বে এক এক জায়গায় এক এক রহস্য ছড়িয়ে ছিটিয়ে আছে। কে জানে কত আগের ঘটনা, কিন্তু এর সব ইতিহাস বা পুরনো লোককথাগুলো প্রজন্মের পর প্রজন্ম এভাবেই চলে আসে। কবরস্থান বা কবরের দিকেই ধাবিত হচ্ছে। বন্ধুরা, আমি মুর্শিদাবাদের নবাব কন্যা আজিমুন্নেসা বেগমের জীবন্ত সমাধি আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই ভিডিওটা আপনারা আগ্রহের সহিত দেখেছিলেন। সেই সুবাদেই বগুড়াতেও যখন শুনলাম এমন একটি জীবন্ত সমাধি রয়েছে, লোকমুখে প্রচলিত, তো সেই সুবাদেই এখানে চলে আসলাম। আর এখানেই দেখানোর চেষ্টা করব আমাদের এই বগুড়ার এই ঘটনাটি, এই বগুড়ার জীবন্ত সমাধিটি। কবর না, মাটি ফাটা ডেবে গেছে মানে লোক। মাটি ফাইটে ডেবে গেছে? মহিলা মানুষ। আচ্ছা, কিভাবে ঘটনাটা আমরা তো জানি না, একটু বলেন তো। আগে তো রাজা গজার বাদশা ছিল, বংশগত রাজা। সেই সময় তারা জোর করে মেয়েটাকে বিয়ে করবার আসছিল। এই সাইডে ছিল বাড়ি, হ্যাঁ, সামনে পুকুর, আর ওটা আসছিল জঙ্গল। ওই জায়গায় দৌড় মারা যা বসেছে, আল্লাহর ইঙ্গিতে মানে মাটি ফাটা ডেবে যায়। এই লোকের একগিরে করে বাড়ি আসছিল। হ্যাঁ, তখন ওনাকে মা করে ডাকার পরে ওনারা আবার, আগে তো সেভের ছিল না, ওষার গাদা ভাটা দিতে ওই ইট আর চুন সুরকি করে দিয়ে 2 হাত 2.5 হাত পর্যন্ত একটা ইয়ে করছিল। পরে যখন শোভা ওরস আমরা শুরু করলাম, তখন আর একটু লম্বা করে বেড়া দিয়ে কবরের মতো করে থোয়া হয়েছে। আচ্ছা, এটা আপনি জন্মের পর থেকে দেখতেছেন? আমার জন্মের পর আমার দাদির কাছ থেকে গল্প শুনছি, দাদির কাছ থেকে, যে আগে নাকি এখানে এই পুকুর থেকে স্বর্ণ ভাসা উঠতেছিল। আচ্ছা, মানে ওই যে চাউল ঝাড়া কুলেট করে, হ্যাঁ, ওই কুলা সহ নিয়ে যায়, বিয়ে পাড়ি হয়ে গেলে আবার ওই সোনা দানা এখানে নিয়ে দিলে পানির মধ্যে চলে যায়, ওরা আবার দায়ের থেকে মুক্তি হয়ে থাকে। আচ্ছা, আপনারা কোনো উপকার পেয়েছেন এখানে? হ্যাঁ, অনেক উপকার পাই। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেলেও এই জায়গাটিকে ঘিরে মানুষের আস্থা ও ভক্তি একটুও কমেনি। স্থানীয়দের মতে এটি শুধু একটি সমাধি নয়, এটি এক পবিত্র স্থান যেখানে এখনও অলৌকিকতার স্পর্শ পাওয়া যায়। আমার একটা পারিবারিক মামলার ওয়ারেন্ট ছিল। আমি তখন দৌড় মারা বাইর থেকে বাইর হয়ে আসা, যখন ওখানে আমি
যে আশ্রয় নেই, তখন এই যে তেঁতুল গাছ আছে একটা, তেঁতুল গাছ এখন তো মানে এক সাইড ছাল আছে, আর সমস্ত ওটা ভাঙ্গে চড়ে পড়ে গেছে, দিনে 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 বয়স হয়ে গেছে। তারপরেও চিহ্নটা আছে। ওই তেঁতুল গাছের মানে সামান্য একটু সুরুং ছিল, ওখানে ঢুকলাম। তাই আমাকে ওই মেয়েটা বললো যে বাবা তুমি এখানে ঢোকো, হ্যাঁ তোমাকে যত হাজারি পুলিশ আসুক তোমাকে পাবে না। আপনার নিজের সাথে ঘটনা? আমার নিজের সাথেই ঘটনা। তখন ওই গাছের ছাল বাকলটা আস্তে করে ঘিরে নিয়ে মানে আমাকে ভেতরে নিল, মায়ের পেটের মধ্যে থাকে। এক আধ ঘন্টা পর বললো বাবা ওনারা এখন নেই, ওরা হাইস গাড়ি নিয়ে ছিল, ওরা চলে গেছে, তুমি এখন যেখানে খুঁজে যেতে পারো। আপনার সাথে ঘটেছে? আবার রাস্তা বের হয়ে গেল, আমি বের হয়ে ওখানে সালাম কালাম দিয়ে ভক্তি সালাম করে এখন বর্তমান ওই জায়গার খাদিম হিসেবে আমি একরকম আছি। তো বন্ধুরা, আশ্চর্য হয়ে গেলাম এখানকার এই কবরের সাথে যে অলৌকিক ঘটনা বা অলৌকিকত্ব, আব্দুল গফফার চাচা ইনার সাথে কিন্তু এরকম অলৌকিক ঘটনা ঘটেছে। আমরা বিভিন্ন জায়গার এরকম অলৌকিক ঘটনাগুলো শুনি, কিন্তু এরকম বাস্তব প্রমাণ পাই না। আজকে এই যে কাহালুর এই গ্রামে এসে এই কবরের সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা, যিনি নিজেই সাক্ষী, তার সাথে দেখা হয়ে গেল। অনেকে বিশ্বাস করেন এখানে মন থেকে কিছু চাইলে তা পূরণ হয়, তাই দূর দূরান্ত থেকে মানুষ আসে মানত করতে, দোয়া করতে। আশ্চর্যের বিষয় হলো অনেকেই দাবি করেন তাদের সেই চাওয়া পূরণও হয়েছে। এই চাচার মুখ থেকে তো আপনারা গল্প শুনলেন। মিথ্যা কথা বলে লাভটা কি? অনেক অনেক জায়গার থেকে যারা দীর্ঘ জীবন সংসার করতেছে, বাচ্চা কাচ্চা পায় না, হয় না, এখানে মান্যত করে যায়, প্রায় 100-100 বেশি হবে আমার জানা মতো। তারা কারো মেয়ে হসে, কারো ছেলে হসে, তারা আসা আবার মিলাদ মাহফিল করে খাসি বকরি জব করে এখানে তাকে সন্তুষ্ট করে ছেড়ে যায়। আসলে এই কবরটা হচ্ছে আমরা যেটা জানি, যতদূর জানি, এনার নাম হচ্ছে বিবি সাহেবানী। এনার পরিচয়, ইনি বাপ সহ এক কন্যা এবং বাবা সহ ওই পাশে, এই পুকুরের ওই পাশে বসবাস করতেন। তো এনার বাপ খুব বুজুর্গ ব্যক্তি ছিলেন আমাদের জানা মতে, অত্যন্ত অলিয়া উলিয়া টাইপের লোক ছিল। দীর্ঘদিন ওনারা ওখানে বসবাস করছে আমরা যেটা জানি। তো বসবাস করতে ইনি যখন ম্যাচিউর্ড হয়, বিবাহ উপযোগ্য হয়, তখন একটা বিয়ের প্রস্তাব আসে। প্রস্তাব আসলে এই মহিলাটা অর্থাৎ বিবি সাহেবানী ওর বাবার কাছে প্রস্তাব রাখে যে বাবা আমি কোনো বিবাহ শাদীতে আবদ্ধ হব না, আমি যেভাবে আছি এভাবেই থাকবো। আর বিবাহের যে প্রস্তাব নিয়ে আসে, সে লোকজন নিয়ে বিবাহ করার জন্য আসে। আর এর বাবা, এই বিবি সাহেবানীর বাবা একে প্রস্তাব দেয় যে ঠিক আছে, তুমি যদি সতী নারী হও তাহলে এই পুকুরের ওপর দিয়ে তুমি হেঁটে যাও, তাহলে আমি বুঝবো হ্যাঁ তুমি অ্যাকচুয়ালি সতী নারী। তো ওই পরীক্ষা স্বরূপ উনি খড়ম পাওয়ার দেয়, এতদূর পর্যন্ত আসতে পারছে। এতদূর পর্যন্ত আসে মনের মধ্যে কি হয়েছে, আল্লাহর কাছে বলছে যে আল্লাহ এই মাটি ফাঁক হয়ে যাও, আমি এখানে ডেবে যাই। আমরা যেটা জানি, লোককথা যেটা জানতে পারছি বা এখনও আমরা জানি, হ্যাঁ যেটা জানতে পারছি সেটা হলো ডেবে যাইতে যাইতে একটা কিনি লোক পর্যন্ত যাইতে পারেনি। ওই কিনি লোকটা ওপরে ছিল, মাটির ওপরে। ওই আঙ্গুলটাকে সমাধি করা হয়েছে। ওই আঙ্গুলটা সমাধি হয়েই ওটারই উদাহরণস্বরূপ এই মাজারটা এখানে স্থায়ী হয়ে আছে। দীর্ঘদিন এখানেই আছে, মাজারটা এখনও আছে। কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে আবর্তে বর্তমানে এরকম হাজামাজা অবস্থা আছে, কোনো উন্নয়ন নাই, কিছু নাই। শত শত বছর ধরে এই কবরটি এভাবেই পরিচিত হয়ে আছে জীবন্ত সমাধি হিসেবে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অসংখ্য ঘটনা ও লোককথা ছড়িয়ে আছে, যেগুলো আমাদের ভাবতে বাধ্য করে নতুনভাবে। কেননা সব কিছুর তো আর সহজ ব্যাখ্যা থাকে না। কিছু ঘটনা আছে যেগুলোর কোনো স্পষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি, কিন্তু তবুও সেগুলো মানুষের বিশ্বাসে, সংস্কৃতিতে এবং দৈনন্দিন জীবনের অংশ হয়ে বেঁচে আছে। এই যে মাজারের পাশে দেখেন বিশাল একটা তিতুল গাছ, এটা কিন্তু ভেঙে গেছে, অনেক বড় ছিল, এটা অনেক বড়। এরকমও জানি যে এই তিতুল গাছের কেউ ডাল কাটতে পারতো না, বা তিতুলও কেউ নিয়ে যাইতে পারতো না। অন্যায়ভাবে এখানে প্রস্রাব পায়খানা বা এখানের পবিত্রতা সবাই রক্ষা করত। যদি কেউ মানে উপর্যুপুরি হয়ে এরকম কিছু করছে, দেখা গেছে যে তার একটা না একটা কিছু হয়েছে, পরবর্তীতে সে এখানে মানত করে যাইতে হয়েছে, এরকম জানি আমরা। এখানে প্রতি বছরই সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া চলে। তারা বিভিন্নভাবে এই যে এই পাড় ও পাড়ে পাড়ে 4 পাড়ে মিলা বাংকার খোঁড়ে বিভিন্নভাবে তারা যুদ্ধ পরিচালনা, যেটা হয় আর মহড়া আর কি। এই মহড়ার সময় অনেক সেনাবাহিনী, সবাই তো আর এক না, কিছু কিছু সেনাবাহিনী জোরপূর্বক বা জোর করে এরকম গাছের ডাল কাটা বা হ্যাঁ এখানে কিছু নাই এরকম
শক্তি প্রদর্শন করার চেষ্টা করছিল, কিন্তু তারা বেশ জানি না কি হয়েছে, পরবর্তীতে তারা খাসি নিয়ে আসা জবাই করে এখানে মানত করছে। এটা আমি তাহলে দেখছি, বিপদে জানি। পড়েছিল। হ্যাঁ, আমি ওইভাবে জিজ্ঞেস করিনি, কিন্তু তারা বলছে যে না, এখানে অলৌকিক কোনো শক্তি কিছু আছে এখানে। আচ্ছা, কাজ এটা করে। আপনার নিজের হ্যাঁ, দেখা এটা ঘটনা? আমি জানি, আমি জানি। এটা আমি সেনাবাহিনীর মুখ থেকে শুনছি। তারা বলছে যে ভাই এটার যত্ন রাখেন আপনারা, এটা উপকৃত হবেন। আমরা এই করছিলাম, আমরা বলতে আমার টিম এই করছিল, তারা বিপদে পড়ছে, তার বাচ্চার এরকম সমস্যা হয়েছে, আমরা এখানে মানত করলাম, একটা খাসি দিয়ে গেছে। পরবর্তীতে সে এটার থেকে সুরাহা পাইছে, ভালো রেজাল্ট পাইছে সে। মানুষ হয়তো রাত্রে অনেকে মাছ মারবা আসে ইয়ার ধারে, তখন দেখা যায় ওই গ্রাম ওটা তালগাড়ি আর এটা ফকিরপাড়া। তো এমন মানুষ বার হয় যে এরকম এত বড় মানুষ দেখা যায়, জুব্বা পরিহিত, সাদা পোশাক, মানে এক পা এই ফকিরপাড়া, এক পা তালগাড়ি, মাঝখান দিয়ে মানুষ যাওয়া আসা করে। এগুলো শোনার কথা আপনি হ্যাঁ, শুনছেন? শুনেছি। এবং যারা করছে ওই গ্রাহপুর গ্রাম ওখান থেকে আসিচ্ছে, তো এক লোক দেখতে পাচ্ছে তখন যে এর থেকে এক পা ওই তালগাড়ি এক পা দিছে, ওর ভয়ে তখন ওরা ওইখানে এই রাস্তা না আসে, তখন ওই পাতার দেয়, তখন খরা মাস ছিল তো ধান কাটার পর, তো ওই রাস্তা দিয়ে তখন ওইখান দিয়ে রাস্তা যে উঠছে, এমনও ঘটনা দেখা যায়, দেখেছে, অনেকে দেখছে, তারা গপ্প করছে। আচ্ছা, অর্থাৎ এখানে যে অলৌকিক ঘটনাগুলো আছে, হুম। এই ঘটনাগুলো হচ্ছে ইনারা যাদের কাছ থেকে শুনেছেন তারা আবার বাস্তবেই দেখেছে। হ্যাঁ হ্যাঁ, বাস্তবে দেখছে। তো এই যে কবর, জীবন্ত কবর, এটা নিয়ে কিন্তু কোনো মানে পুরো এলাকার মানুষ, মানে এটা যে নেসুত এক ঘটনা বা এমনিতে এক ঘটনা, এটা কিন্তু কেউ বলে নাই। সবাই কিন্তু বলেছে এটা সত্য ঘটনা। ঘটনা, তাদের বাপদাদার কাছ থেকে এই সত্যটাই শুনে এসেছেন। এমনকি অনেক আগে এখানে যারা প্রবীণ আছে এই গ্রামের, তারাও কিন্তু কিছু অলৌকিক ঘটনা দেখছে। দেখেছেন। হ্যাঁ, বন্ধুরা, পৃথিবীতে শত শত বছর আগের ইতিহাস, লোককথাগুলো প্রজন্মের পর প্রজন্ম এভাবেই মানুষের মুখে মুখে রয়ে যায়। আজকের যে কবরটি আপনাদেরকে দেখালাম, এটাও সেই শত বছরের প্রাচীন ইতিহাস, যা এই অঞ্চলের মানুষজন মনে প্রাণে খুব দৃঢ়ভাবে ধারণ করে আছেন। তো এখানকার এই যে মানুষের লোককথা, এখানে যে প্রচলিত একটা ঘটনা, এই ঘটনায় আপনাদের সাথে শেয়ার করলাম। এখনকার জামানা লোকজন বেড়ে গেছে, আধুনিকতার ছোঁয়ায় আমরা উন্নত হয়ে গেছি। এখন ওইভাবে পর্দাও মেনটেন করা হয় না, প্লাস ধর্মীয় দিক থেকে আমরা অতটা না, তার কারণে এরকম হয়তো বা নাও হতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নিয়ে এ পর্যন্ত যদি ইসলাম ঘাটাঘাটি করা হয়, মোটামুটি ইসলামে হ্যাঁ অনেক নিদর্শন আছে। সেই হিসাবে আমরা বা প্রায় ম্যাক্সিমাম লোক এটার প্রতি বিশ্বাসী যে এটা হ্যাঁ হতে পারে বা আছে বা হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে আমাদের সাথে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। ড্রোন উড়ানোর সময় হঠাৎ করেই বড় একটি গাছের ডালে গিয়ে আটকে গেল। চারপাশটা ছিল একেবারেই নির্জন, বাড়িঘরও বেশ দূরে, তাই এমন উঁচু গাছে ওঠার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কাছের বাজার থেকে এক সাহসী ছোট ভাইকে ডেকে আনা হলো। তার সাহায্যেই শেষ পর্যন্ত আমাদের ড্রোনটি নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। তো বন্ধুরা, উপর থেকে ড্রোনটা পড়লো, আর একটাই যে এখানে পাখা ভাঙে গেছে, এই যে এখানে পাখা মানে ক্ষয় হয়েছে না, ওই যে হ্যাঁ, এই দুটাও চলবে না, এইটাও চলবে না। মোট কথা পাখাগুলো চেঞ্জ করতে হবে। হ্যাঁ, চারটাই চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে আমাদের ড্রোনটা অসতর্কতা বশত মানে গাছের ডালের সাথে আটকে যায়। আর এই ড্রোনটা আমি বাজার থেকে একটা ছেলেকে এনে মানে পাড়িয়ে নিলাম, আপনারা একটু ফুটেজে দেখুন। তো আমার অসতর্কতা বশতই এই ড্রোনটা কিন্তু গাছের সাথে লেগে যায়। এই যে ঘটনাকে কেন্দ্র করে আমরা ড্রোনটা পারলাম, ওইখানকার মানুষ কিন্তু বলাবলি করছিল যে এখানে আসলে কিছু একটা উল্টাপাল্টা কাজ করলে কিন্তু এটা হয়ে যায়। আমরা কিন্তু কিচ্ছু করিনি, অসতর্কতার দরুন কিন্তু এটা গাছের সাথে আটকে যায়। তো এখানে বলাবলি করছে যে সতর্ক হওয়ার দরকার ছিল। তো যাই হোক, আমি যেটা ভাবলাম বা মনে করছি, এখানে পরবর্তীতে যে কোনো মানুষ দেখতে আসুক না কেন, আমার যে ঘটনাটা সেভাবেই কিন্তু উপস্থাপন করবে যে অমুক দুজন যুবক এসেছিল, তাদের ক্যামেরা কিন্তু আটকে দিয়েছিল এখানেই। আপনার কি মনে হয়? এখানকার মানুষজন তো বলাবলি করতেছে যে আসলে এখানে জিন বসবাস করে, বললো তো আগে থেকেই। হিসাব করলে অনেক কিছুই না, আবার অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ, আমরা অনেকেই আছে জিন পরি এগুলো বিশ্বাস করি না, তবে আল্লাহ পাক কোরআনও বর্ণনা করে দিয়েছে জিন, হ্যাঁ, মানবজাতি এবং জিন বসবাস করে পৃথিবীতে, ঠিক আছে। জিনের ভিতরে ভালো আছে, মন্দও আছে, মানুষের ভিতরে যেমনটা আছে। তো এখানে জিনের বসবাস থাকতে পারে আমার যতটুকু মনে হইলো। আর অনেকটা ঘটনা, যতটুকু ঘটনা শুনলাম আমরা, কবর থেকে শুরু করে
এখানকার এই সেনাবাহিনীদের সাথে এরকম বেশ কিছু ঘটনা ঘটে গেছে শুনলাম, যেটা আমরা অ্যাভারেজ যদি হিসাব করি জিনেরও একটা ইয়া থাকতে পারে যে তার বসবাসের স্থানে গিয়ে হোক ভিডিও করার একটা চেষ্টা, সেটা হয়তো বা তারা মেনে নেবে না। যেমনটা আমার বাড়িতে যদি কেউ অনুমতি না নিয়ে গিয়ে সেখানে যদি কথা বলছে, যা খুশি তা করছে, এটা যেমন আমি মেনে নেব না। আর যেহেতু এখানে জিনদের বসবাস আছে, এখানকার মানুষ এটার সাক্ষ্য দিছে, সেই হিসাবে যদি তাদের বসবাস এখানে থেকে থাকে তাহলে কিন্তু তারাও কিন্তু সহজে মেনে নেবে না। তারাও কোনো না কোনো কিছু বলে তারা যে বিরক্ত হচ্ছে, এটা বহির্প্রকাশ ঘটাবে। আমার কাছে এমনটাও মনে হচ্ছে। তো আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে আসলে কি ঘটলো বা কি বুঝলেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।